আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। নুসরাত জাহান নূর পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দিবেন দ্বিপক্ষীয় বৈঠকেও। প্রস্তাবিত বাজেট রাঘব বোয়ালদের লুট করার সুযোগ করে দেবে মন্তব্য মির্জা ফখরুলের। বাজেট গণমুখী ও বাস্তবসম্মত বললেন ওবায়দুল কাদের। দেশের সুষম রাজনীতি এবং সুশাসন নিশ্চিত করতে হলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন বলছেন বিশিষ্টজনরা। এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার সিয়ামের 14 দিনের রিমান্ড দিয়েছেন বারাসত আদালত। লাশ গুমের সাথে সিয়ামও জড়িত বলছেন ডিবি প্রধান। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের। শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে শুভ সূচনা টাইগারদের। দর্শক, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সকাল 10:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। নয়াদিল্লিতে রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সকাল 10টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে স্থানীয় সময় দুপুর 12টায় নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে একটি উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অভ্যর্থনা জানান। নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা 7:20 রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর তার সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। এই অনুষ্ঠানে আরও অংশ নেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সহ বিশ্ব নেতারা। এই অনুষ্ঠানে 8,000-এরও বেশি উচ্চপদস্থ ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার বিকেল 5টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। 18তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রস্তাবিত বাজেট রাঘব বোয়ালদের লুট করার সুযোগ করে দেবে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কালো টাকা বৈধ করার সুযোগ দেওয়া হলে ক্ষমতাসীনরা আরও দুর্নীতির সুযোগ পাবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জনগণের অধিকার ফিরিয়ে আনতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার উপর একাধিক কর্মসূচিতে জোর দেন সমমনা রাজনৈতিক দলের নেতারা। মাহবুব সৈকতের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। সিরাজুল আলম খান কোন রহস্য পুরুষ ছিলেন না, যেভাবে সবাই তাকে চিত্রিত করবার চেষ্টা করে। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব কথা বলেন বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ দেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য নিয়ে। মাছের টোপ, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। হাস্যকর, আপনারা নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নেয়া কোনো পদক্ষেপই জনস্বার্থে নয় বলেও মন্তব্য করেন তিনি। আজকে আমরা এমন একটা শাসক গোষ্ঠীর যাতে করে পড়েছি, মানুষকে তারা শোষণ করছে, নিগৃহীত করছে, নিপীড়ন করছে। আজকে দল মত নির্বিশেষে আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি। এক সুরে কথা বলেন আলোচনায় অংশ নেয়া গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জুলুমের বিরুদ্ধে আসেন আমরা আরেকবার শেষ পর্যন্ত দাঁড়াই। চলেন বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে যাওয়ার প্রাথমিক কাজটা
যাতে শুরু করতে পারি। জাতীয় প্রেস ক্লাবের ভিন্ন হলরুমে লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে ভিন্ন মতাদর্শের দলগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনের রোডম্যাপ ঠিক করতে বিএনপির প্রতি আহ্বান জানান জামাত সহ সমমনা দলের নেতারা। ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই, তবে মন বড় করতে হবে। এক দল আসলে আরেক দল খুশি হবে, অখুশি হবে। যারা প্রধান শক্তির নেতৃত্ব দিবেন তাদেরকে বিবেচনা নিতে হবে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভিন্ন এক আলোচনা সভায় অংশ নিয়ে ক্ষুদ্র স্বার্থ ভুলে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। অপেক্ষা করেন, কারণ সবাইকে মাসুল দিয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অর্থনৈতিক সংকটকালে প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে দেশকে এগিয়ে নিতেই এবারের বাজেট। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট ঘোষণার একদিন পর দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বাস্তবসম্মত, গণমুখী এবং সাহসী বাজেট হিসেবে অভিহিত করে প্রস্তাবিত এই বাজেটকে স্বাগত জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি, ইনশাল্লাহ এবারও এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ডলার সংকট নিয়ন্ত্রণে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং আজকে কর্মসংস্থান বৃদ্ধি করা। বাজেট নিয়ে বিএনপির নেতিবাচক মন্তব্যের জবাব দেন তিনি। বিএনপি আজকে বড় বড় কথা বলে। তাদের বাজেট সর্বশেষ ছিল ৬৮,০০০ কোটি টাকা। তারপরও বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে, প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা ঝুলি নিয়ে। দলের মধ্যে দুর্নীতিবাজদের তথ্য পেলে দুর্নীতি দমন কমিশনকে ব্যবস্থা নিতে আওয়ামী লীগ সহযোগিতা করবে বলে এক প্রশ্নের জবাবে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাজারে যে অর্থ সবার অজান্তে চলে যায়, ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দেশে সুষম রাজনীতি এবং সুশাসন নিশ্চিত করতে হলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক সেমিনারে নির্বাচন আলোচক ও নির্বাচন বিশেষজ্ঞরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কাউন্সিল ও কমিশন গঠন করে নির্বাচনের দাবি জানান। আবু সাইদ রিপোর্ট। স্থানীয় সরকার দুইটা বিভক্তি আনা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজন করে স্থানীয় সরকার শক্তিশালীকরণে চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার সংক্রান্ত সেমিনারের। সেমিনারে আলোচকরা দ্বাদশ জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বিশ্লেষক, বিশেষজ্ঞরা ও জনপ্রতিনিধিরা তুলে ধরেন তাদের নিজস্ব মতামত। সব দল তাদের লোকাল গভর্নমেন্ট লিডারদের নিয়ে কনফারেন্স করে, তাদের কাছ থেকে পরামর্শ নেয়, সলা পরামর্শ নেয় তারা কীভাবে লোকাল গভর্নমেন্ট চালাবে, কত টাকা দিবে না দিবে। আমার দেশে কিন্তু পার্টির মধ্যে কোনো লোকাল গভর্নমেন্ট ভোট নেই। লোকাল গভর্নমেন্ট নিয়ে তারা কোনো সম্মেলন সমাবেশ করে না। প্রথমভাবে ভোট করেছে 36.18%, দ্বিতীয় ধাপে 37.57%, তৃতীয় ধাপে 36.24%, আর চতুর্থ ধাপে 34.33%। অর্থাৎ উপজেলা নির্বাচনে এবার সবচেয়ে কম সংখ্যক ভোটার ভোট দিয়েছে। স্থানীয় সরকার কমিশন এগুলো এবং তোফায়েল সাহেব স্থানীয় সরকার কমিশনের সদস্য হয়েছিলেন। আমরা এই সবগুলো বিষয় সেখানে অন্তর্ভুক্ত ছিল এবং এটা অর্ডিন্যান্স হিসাবে আইনও করা হয়েছিল। এই প্রশাসনিক নেতৃত্বের জটিলতাটা কিন্তু 59 সাংসদের সাংঘর্ষিক। এইটাকে আমরা যদি ওভারকাম করতে পারি তাহলে আমার মনে হয় যে উপজেলার যে স্তরটা সেটা আমরা শক্তিশালী
স্থানীয় সরকার প্রশাসন হিসেবে গড়ে তুলতে পারবে। এখানে আপনি প্রতীক দিলেও টাকা পয়সার লোক আছে, প্রতীক না দিলেও টাকা পয়সা আছে, কিন্তু প্রতীক না দিলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যেটা আগে ছিল, প্রচুর লোক এখানে জয়েন করতে পারে এবং একটা কন্টেস্ট হয়। আর এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম তুলে ধরেন স্থানীয় সরকারের উন্নয়ন কর্মযজ্ঞকে ত্বরান্বিত করা সহ কথা বলেন নির্বাচনের প্রতীক ব্যবহারের প্রসঙ্গ নিয়ে। এখন এখানে বিতর্ক আছে, যেমন আমি যদি আমাদের যে বিষয়গুলোকে কথা বলা হয়েছে সেগুলোকে আমি বিষয়ে যদি কথা বলি, তাহলে বিষয়টা হলো লোকাল গভর্নমেন্ট স্ট্রেংথেন করা। স্ট্রেংথেন করা এই ব্যাপারে আমি মনে করি দ্বিমত করার কারণ কোনো সুযোগ নেই। দেশে সুষম রাজনীতি এবং সুশাসন নিশ্চিত করা হলে রাজনৈতিক সংস্কৃতিকে রাজনীতি হিসেবে নয় বরং উন্নয়ন করতে হলে স্থানীয় সরকারকে একীভূত করতে হবে এবং সব দেশে। অপুষ্যা দপু, মাই টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার সিয়াম হোসেনকে 14 দিনের রিমান্ড দিয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত আদালত। এই খুনের ঘটনায় নেপালে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হন সিয়াম। পরে তাকে হেফাজতে নেয় কলকাতা গোয়েন্দা পুলিশ। এই হত্যাকাণ্ডে তদন্তে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান চালানোর উদ্দেশ্যে সিয়াম হোসেনের রিমান্ড চায় সিআইডি। পরে শুনানি নিয়ে আদালত রিমান্ড মঞ্জুর করে। এদিকে এই ঘটনায় ডিবি প্রধান হারুনুর রশিদ দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, এমপি আনারের লাশ গুমের সাথে সিয়াম হোসেনও জড়িত। বাকি যারা আছে তাদেরও আইনের আওতায় আনা হবে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং বিভিন্ন বিষয়গুলি খোঁজখবর নিচ্ছি। এখনো তাকে আমরা আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখাইনি। আনার হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবে জড়িত, আমি করি প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামে ডক্টর আব্দুল মান্নানের বাড়িতে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ। শুক্রবার রাতেই গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম দুপুরে প্রাথমিক তল্লাশি চালায় এবং একটি পিস্তল, 17 রাউন্ড গুলি এবং একটি ডামি AK-47 বন্দুক উদ্ধার করে। তবে বাড়ির ভেতরে বোমা থাকতে পারে ধারণায় ময়মনসিংহ থেকে বোমা ডিসপোজাল টিম এসেছে। নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ ঘটনাস্থল থেকে জানিয়েছেন, বাড়ির মালিক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ডক্টর আব্দুল মান্নান। পুলিশ আসার খবর টের পেয়ে জঙ্গিরা হয়তো পালিয়ে গিয়ে থাকতে পারে বলেও জানান তিনি। এরকম আরো অনেক ধরনের প্রশিক্ষণ সামগ্রী রয়েছে এবং ওই রুমটাকে সাউন্ড প্রুফ করার মতো যে বিষয় সেগুলো রয়েছে। তো আমরা ফাইনালি আপনাদেরকে বলতে পারবো আরো কি কি আছে না নাই, সেটা যে বন্ধু ছবি আসুক। দর্শক, এবার টি-20 বিশ্বকাপের খবর। জয় দিয়ে টি-20 বিশ্বকাপ যাত্রা শুরু করলো বাংলাদেশ। শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে টাইগাররা। ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 124 রান সংগ্রহ করে লঙ্কানরা। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত স্নায়ু চাপ ধরে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছান অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। তাতে 1 ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। রিপোর্ট করেছেন SM আরিফ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার, এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ধাক্কা, এর উপর টপ অর্ডারে ব্যর্থতা আর ইনজুরি, নানা শঙ্কা নিয়ে টি-20 বিশ্বকাপের শুরুটা তবু ভালো করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 উইকেটের শ্বাসরুদ্ধকর জয়ে ডি গ্রুপে সুপার 8-এর পথে প্রথম বাধা ভালোভাবেই পার করল টাইগাররা। জয়ের মঞ্চটা তৈরি করে রেখেছিলেন বোলাররা। ডালাসে টস হেরে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং, যদিও তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ওপেনার পাথুম নিশাঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 53 রান তোলে লঙ্কানরা। এমন ভালো শুরু দেখে বড় সংগ্রহের আশা করতেই পারে দলটি, যদিও তাসকিন মুস্তাফিজদের দক্ষতায় ধীরে ধীরে কমিয়ে আনা গেছে রানের গড়। 14তম ওভার শেষে 3 উইকেটে শ্রীলঙ্কার রান 100। পরের ওভারের শুরুতেই পরপর 2টি আঘাত হানেন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম স্বীকৃত রিস্ট স্পিনার রিশাদ হোসেন। মূলত ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল এটি। এরপর আর সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। 9 উইকেট হারিয়ে 124 রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। 3টি করে উইকেট নেন রিশাদ ও মুস্তাফিজ। জবাব দিতে নেমে প্রথম ওভারে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। পরের ওভারে নেই তানজিদ তামিমও। 6 রানে 2 ওপেনারকে হারিয়ে চাপ বাড়ে টাইগার শিবিরে, যে চাপে পড়ে পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল।
3 উইকেট হারিয়ে প্রথম 6 ওভারে টাইগাররা তোলে 34 রান। এর মাঝে বাউন্ডারি হয়েছে মাত্র 2টি। লিটনের ব্যাট থেকে ইনিংসের প্রথম বাউন্ডারি আসে 5ম ওভারের শেষ বলে। হৃদয় লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শুরুতে দেখে শুনে খেললেও হাত খুলতে বেশি সময় নেননি হৃদয়। 20 বলে 40 রানের ঝোড়ো ইনিংস আসে তার ব্যাট থেকে। দলকে সুবিধাজনক অবস্থায় রেখেই সাজঘরে ফেরেন এই ব্যাটার। তবে অল্প সময়ের ব্যবধানে লিটনের ফেরা আর সাকিবের ব্যাটে রান খরায় উল্টো স্নায়ু চাপে পড়ে যায় বাংলাদেশ দল। শেষ 24 বলে যখন দরকার 17 রান, তখন হাতে 5 উইকেট থেকেও চাপ এড়ানো গেল না। শেষ সময়ে অবশ্য স্নায়ুর এই যুদ্ধে অবিচল ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 13 বলে তার 16 রানের ইনিংসে ভর করেই 1 ওভার বাকি থাকতে 2 উইকেটের জয় পায় টাইগাররা। এই জয়ে ডি গ্রুপ থেকে সুপার 8-এর পথে প্রথম বাধা টপকালো বাংলাদেশ। অন্যদিকে টানা 2 হারে গ্রুপে পিছিয়ে পড়ল লঙ্কানরা। এস এম আরিফ, মাই টিভি। সংবাদ বিরতি ফিরে এসে যা থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে কলেজ ছাত্র ইজাজ হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল পারভী গ্রেফতার, অস্ত্র উদ্ধার। 17 জুন পবিত্র ঈদুল আজহা, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পশুর হাটের কর্মযজ্ঞ শুরু।
স্বাগত আবার দেখছেন মাই টিভি সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া সদরে গুলি করে ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ওরফে ইজাজ হত্যায় জড়িত জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ সভাপতি হাসান আল ফারাবি জয়কে আটক করেছে পুলিশ। ভোরে দেত্রকোড়া থেকে তাকে আটক এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এলাকায় আধিপত্য ধরে রাখতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে আটককৃত আসামি। জড়িত বাকিদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ সুপার। গতকাল ভোরবেলা নেত্রকোনা জেলার আটপাড়া থানার কুতুবপুর নামের একটি বাড়ি থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম মূল আসামি হাসান আল ফারাবিকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতার করার পরে এই হত্যাকাণ্ডের ব্যবহৃত অস্ত্র তথ্য অনুযায়ী এই গত রাতে রাত অনুমান 11:15টার সময় সদর থানার ভাটপাড়া এলাকায় একটা ব্রিজের পাশে একটা ঝোপের মধ্যে থেকে এই অস্ত্রটি তার দেখানোর মতো এবং স্থানীয় লোকজনের সামনে জব্দ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নবনিযুক্ত প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান। সকালে ধানমন্ডির 32 নম্বর বাড়ির সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান বলেন, এই দায়িত্ব পাওয়া আনন্দের এবং গৌরবের। বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশে বিদেশের মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করবেন বলেও জানান তিনি। এবার কোরবানির পশুর হাট। আগামী 17 জুন পবিত্র ঈদ উল আজহা। এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পশুর হাটের কর্মযজ্ঞ শুরু হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত কোরবানির পশু, গরু, মহিষ, ছাগল, খাসি, ভেড়া নিয়ে আসা হচ্ছে এসব পশুর হাটে। আবু সাইদুপুর রিপোর্ট। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে মোট 22টি পশুর হাট বসানো হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত কোরবানির পশু, গরু, মহিষ, ছাগল, খাসি, ভেড়া নিয়ে আসা হচ্ছে এসব হাটে। আর এ থেকে পিছিয়ে নেই রাজধানীর মেরাদিয়া পশুর হাট। খামারি কিংবা দেশি গরু লালন পালনকারী গৃহস্থরা প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির পশু নিয়ে আসছেন। তবে ন্যায্য দাম প্রাপ্তি নিয়ে বেশ শঙ্কায় খামারি ও দেশি কোরবানির পশুর মালিকরা। আমার গরুর নাম রাজা বাবু, আমি 8 লাখ টাকা হলে বিক্রি করব। আমরা যে দাম চাচ্ছি ক্রেতারা আসে তার অর্ধেক দাম বলছে চলে যাচ্ছে। গরু লালন পালন করেছি, মানে সব জিনিসের দাম বেশি। আর নগরবাসী বলছেন, অতীতের তুলনায় এবার কোরবানির পশু, বিশেষ করে দেশি বিদেশি গরু সহ নেপালি ও ভারতীয় গরুর আধিপত্য যেমন আছে, তেমনি দেশি গরুর আধিপত্য থাকায় বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। ওই যে সাদা এইটার দাম চাইলে 7 লাখ টাকা, অথচ ওই যে বিভিন্ন খামারের মধ্যে দিচ্ছে এই সাইজের গরুগুলা 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা চায়। দাম অবশ্যই অনেক উদ্যোগতির দিকে, তো আসলে যত সময় ঘনিয়ে আসবে আশা করা যায় যে দাম ব্যাপারীরা একটু নিম্নগামী হবে। আগে ধরেন আমরা একটা দিতাম, এখন ভাগে দেওয়া ছাড়া তো আর এইসব উপায় থাকবে না আমাদের। কোরবানি ঈদের আর মাত্র 8 দিন বাকি। এর মধ্যে জমে উঠতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন পশুর হাট। তবে খামারিরা যেভাবে গরু লালন পালন করে অর্থ ব্যয় করে বাজারে তুলেছিলেন, ন্যায্য দাম পাওয়ার আশায় সে পরিমাণ তারা দাম পাচ্ছেন না। আর ভোক্তারা বলছেন, গরু কিনতে এসে যেভাবে খামারিরা দাম চাচ্ছেন তা অতিরিক্ত। মেরাদিয়া পশুর হাট থেকে আবু সাইদুপুর, মাই টিভি, ঢাকা। পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন 69,954 হজ যাত্রী। মোট 179টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এবছর যেসব এজেন্সি হজ যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন 69,954 হজযাত্রী। মোট 179টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,550 ও বেসরকারি ব্যবস্থাপনায় 64,404 জন হজযাত্রী পৌঁছেছেন। এ পর্যন্ত মোট 179টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 94টি, সৌদি এয়ারলাইন্সের 59টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের 26টি ফ্লাইট পরিচালনা করেছে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত হজযাত্রীদের মোট ফ্লাইটের 84.3% আর
মোট হজযাত্রীদের মধ্যে 83% সৌদি আরবে পৌঁছেছেন। হজের শেষ ফ্লাইট যাবে আগামী 12 জুন। এর আগে সব হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। হজ পালনে সৌদি আরবে যাওয়ার আগে মন্ত্রী জানান, এবছর যেসব এজেন্সি হজযাত্রীদের ভোগান্তিতে ফেলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না। 2 নম্বর হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সে নবায়ন হবে না, বরং আমাদের যে বিধান আছে যেটা যে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে। সৌদি আরবে আগামী 16 জুন পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে 20 জুন আর শেষ ফিরতি ফ্লাইট 12 জুলাই। ইলিয়াস কমল, মাই টিভি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সবথেকে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর রাঙামালী উপজেলার দ্বীপচর মন্তাজ ও আন্ডারচর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের ইউটিউবার ও জনপ্রিয় টিভি চ্যানেল মাই টিভির পরিচালক তৌহিদ উদ্দিন আফ্রিদি। ঘূর্ণিঝড় চলাকালীন দেশের বাইরে থাকলেও দেশে ফিরেই চলে আসেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভেঙে যাওয়া একটি মসজিদ নির্মাণের জন্য নগদ 40,000 টাকা এবং আরও 5টি পরিবারের ঘর তুলে দেওয়ার জন্য 2 লাখ টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি পরবর্তীতে ওই এলাকায় আরও ক্ষতিগ্রস্তদের তালিকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও সহায়তার আশ্বাস দেন তিনি। আফ্রিদিন স্যারে কইছে আমার ঘরে ঘর করে দিব, আমরা তাইতে খুশি আছি, দুদি করে দেয় আমরা এই ঘরে থাকবো। এই আমার এই ঘর করার জন্য টেয়া দিছে, এর জন্য আল্লাহ আরো বড় করে। যারা আছে তাদেরই প্রতিনিধি করতেই আমি আসছি। আমাদের দক্ষিণবঙ্গে যারা আছে তাদের হয়েই আমি আসছি এবং তাদের কাছেই যাব আমি। যে আমার চাচারা আছে, আমার আঙ্কেলরা আছে, আমার সব কাছের মানুষরা, আমি তাদেরকে বলবো। বিকজ এই পর্যন্ত এখানে অনেক ক্ষতি হয়েছে মানুষের। এই মানুষরা দিনরাত পরিশ্রম করে, এই পরিশ্রমের ফল ইনশাল্লাহ পাবে। জামালপুরে 3 ভুয়া পুলিশকে আটক করেছে সদর থানা পুলিশ। শহরের পুরাতন পৌরসভা গেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সেতুলি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক, পুলিশের লোগো লাগানো চাবির রিং, মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা জামালপুরে বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রবাসের খবর। রহমানিয়া মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসা ও ইতিমখানা কুয়েত কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানিয়েছেন, শুক্রবার কুয়েত সিটির একটি হোটেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবুল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সালেহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উপদেষ্টা মাহফুজুর রহমান মাহফুজ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাসির উদ্দিন হাওলাদার, জায়েদুর রহমান জায়েদ সহ মাদ্রাসা কমিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন দ্বিপক্ষীয় বৈঠকেও। প্রস্তাবিত বাজেট রাঘব বোয়ালদের লুট করার সুযোগ করে দেবে মন্তব্য মির্জা ফখরুলের। বাজেট গণমুখী ও বাস্তবসম্মত বললেন ওবায়দুল কাদের। দেশে সুষম রাজনীতি এবং সুশাসন নিশ্চিত করতে হলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন বলছেন বিশিষ্টজনরা। এমপি আনোয়ার হত্যা মামলায় গ্রেফতার সিয়ামের 14 দিনের রিমান্ড দিয়েছেন বার্সাত আদালত। লাশ কমির সাথে সিয়ামও জড়িত বলছেন ডিবি প্রধান। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের। শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে শুভ সূচনা টাইগারদের। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytvবাংলা, ফেসবুক /mytvবাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।